বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে প্রধান বিচারপতির জিরো টলারেন্স ঘোষণা, ঢালাও মামলা করে হয়রানি বন্ধের আহ্বান আইন উপদেষ্টার। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। হচ্ছে না মোদি ইউনূস বৈঠক, আলোচনা হতে পারে বাইডেনের সঙ্গে। জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় বিএনপির লক্ষ্য, বললেন তারেক রহমান। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার প্রস্তাব ফখরুলের। এবং অবরোধে অচল খাগড়াছড়ি রাঙামাটি, সহিংসতায় বাইরের ষড়যন্ত্রের কথা বলছে সরকার, জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাবশির আলিজা। এবার বিস্তারিত। বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, ফৌজদারি মামলার তদন্ত কাজ যেন দীর্ঘদিন ঝুলে না থাকে, পুলিশকে সে বিষয়ে আন্তরিক হতে হবে। শনিবার দুপুরে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে নিজের অভিভাষণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান বিচারপতি। এতে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ঢালাও মামলা কোনোভাবেই কাম্য নয়। বিচার বিভাগকে ব্যবহার করে মানুষকে হয়রানির সংস্কৃতি বন্ধ করতে হবে। ফৌজদারি মামলার তদন্ত কাজ যেন দীর্ঘদিন ঝুলে না থাকে, পুলিশকে সে ব্যাপারে আন্তরিক হতে হবে। আমরা দেখেছি চাঞ্চল্যকর সাগররুনি হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট প্রদানের জন্য ইতিমধ্যে 111 বার সময় নেওয়া হয়েছে। এটা কিছুতেই কাম্য হতে পারে না। বিচার বিভাগকে ব্যবহার করে মানুষকে হয়রানি করা, মানুষের জীবন জীবিকাকে নিশ্চিহ্ন করা, মানুষের ক্রমাগত ক্ষত, ক্রোধ, ক্রন্দন সৃষ্টি করা, সেটা থেকে বের হতে চাই। জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে আগামী 27 সেপ্টেম্বর ভাষণ দেবেন তিনি। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হচ্ছে না বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সফরের বিস্তারিত তুলে ধরতে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি তার বক্তব্যে বিগত 2 মাসে বাংলাদেশে ঘটে যাওয়া। তিনি বলেন, সদস্যপদ প্রাপ্তির 50 বছর পূর্ণ হওয়ায় এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। মাননীয় প্রধান উপদেষ্টা বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে। এছাড়া আমরা রোহিঙ্গা সংকট বিষয়ে একটি উচ্চ পর্যায়ের সাইড ইভেন্ট আমরা আয়োজন করছি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর প্রতিকূলতা। আগামী 27 সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি দেশের উন্নয়ন ভাবনা সহ গণ অভ্যুত্থানের বীরত্বগাথা তুলে ধরবেন বলে জানান তৌহিদ হোসেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে পর্বে তার বক্তব্য রাখবেন। তিনি তার বক্তব্যে বিগত 2 মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণ অভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক, কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আমরা আশা করছি। ভারত বাংলাদেশ সম্পর্কে এক ধরনের টানাপোড়েন চলছে স্বীকার করে নিউ ইয়র্কে দুদেশের বৈঠক প্রসঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জনাব মোদী একটু আগে চলে আসছেন, আর আমাদের চিফ অ্যাডভাইজার একটু দেরিতে যাচ্ছেন, কাজেই তাদের ওখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ভারত বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব বলেও জানান তিনি। দ্বিপাক্ষিক সভা হবে, এটাই এখন পর্যন্ত। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গেল 3 দশকে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে এমন বৈঠক কখনো হয়নি। সব ঠিক থাকলে নিউ ইয়র্কের স্থানীয় সময় 24 সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। গেল বৃহস্পতিবার ওয়াশিংটনের পক্ষ থেকে ইউনূস বাইডেন বৈঠকের বিষয়টি চূড়ান্ত করা হয়। এর প্রেক্ষিতে 24 সেপ্টেম্বরের পরিবর্তে 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হচ্ছেন ডক্টর ইউনূস।
দখল হওয়া নদী পুনরুদ্ধারে আইনের কঠোর প্রয়োগের কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার দুপুরে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে আয়োজিত বিশ্ব নদী দিবসের আলোচনায় তিনি বলেন, নদীকে দূষণ মুক্ত করতে ব্যয় সাশ্রয়ী পরিকল্পনা প্রণয়ন করা হবে। এই কার্যক্রমে জনগণের সহযোগিতা চান তিনি। ডিসেম্বরের মধ্যে পলিথিন ও প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান শুরু হবে বলেও জানান উপদেষ্টা। আমরা কিন্তু সচিবালয়কে আগামী 1 ডিসেম্বর থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক এবং পলিথিন মুক্ত ঘোষণা করার একটা উদ্যোগ নিয়েছি। যখন নদী থেকে তো বালু তোলেই নদীর পাড় কেটে কেটে পর্যন্ত নিয়ে যায়। কঠিনভাবে আইন যদি প্রয়োগ করি তখন আমাদের পাশে থাকবেন, কারণ কঠিনভাবে আইন প্রয়োগ না করে এই দুর্বৃত্তায়নকে কোনোভাবেই ভাঙা আমাদের পক্ষে সম্ভব হবে না। জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় বিএনপির লক্ষ্য বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত সভায় ভার্চুয়ালি কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 5 আগস্টের বিজয়ে ছাত্র যুবক সকলের ভূমিকা রয়েছে। আরও জানাচ্ছেন আফরিন পপি। সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনে শহীদদের স্মরণে সমাবেশ আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সঠিক নেতৃত্ব ও সিদ্ধান্তে বাংলাদেশের জনগণ নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার সুযোগ মিলেছে। তার সিদ্ধান্ত সঠিক, এটা আমরা বিশ্বাস করে তার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে একটি উত্তম আন্দোলনে শেখ হাসিনার পতন হয়ে আমরা একটু মুক্ত বাংলাদেশ পেতে পারি। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, তার দলের লক্ষ্য মানুষের মৌলিক এবং ভোটাধিকার নিশ্চিত করা। যেই মানুষগুলোর আত্মত্যাগের বিনিময় আজ দেশকে আমরা স্বৈরাচার মুক্ত করতে পেরেছি, এই মানুষগুলোর আত্মত্যাগ সেদিনই সফল হবে যেদিন আমরা মানুষের ভোটের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারবো। বেকার সমস্যার সমাধান করতে হবে, ফসলের উৎপাদন দ্বিগুণ করতে হবে, বাংলাদেশে ছোট ছোট বলেন মাঝারি বলেন শিল্প স্থাপন করতে হবে, যাতে এই দেশের অর্থনৈতিক বুনিয়াদ আমরা শক্তিশালী করে গড়ে তুলতে পারি। জাতির মুক্তির জন্য ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি, দল মত নির্বিশেষে আমাদের কাছে সবচেয়ে আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই দেশ এবং এই দেশের মানুষের মুক্তি। জনগণের পাশে থাকতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশের মানুষ, খেটে খাওয়া মানুষ, গ্রামের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনাদের দিকেই তাদের প্রত্যাশা যে আপনারা ভবিষ্যতে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আফরিন পপি, মোহনা সংবাদ। এদিকে মানুষের প্রত্যাশা পূরণে রাষ্ট্র সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে গুলশানের দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এও বলেন, নির্বাচন বিলম্বিত হলে হুমকিতে পড়বে গণতন্ত্র। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের দোসররা এখনো প্রশাসনে রয়ে গেছে অভিযোগ করে তাদের অপসারণের দাবি জানান তিনি। ফ্যাসিবাদী সরকারের যারা মূল দায়িত্বে ছিলেন তারা তো ওই দায়িত্বে রয়ে গেছেন। রাষ্ট্র সংস্কারের বিষয়ে জনগণের মতামতকে প্রাধান্য দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। সংস্কার তো করবেন মানুষের, দেশের প্রতিষ্ঠানগুলো, তাই না? তো সেই প্রতিষ্ঠানগুলোকে মানুষ কিভাবে দেখতে চায় সেইগুলোর জন্য তো আপনার উচিত ছিল, আমি এটা মনে করি, যে আগে রাজনীতিবিদদের সঙ্গে কথা বলা, তাদের কাছ থেকে প্রস্তাব চাওয়া। পিপলস পার্টিসিপেশন যেটা, সেটা যদি না থাকে কোনো সংস্কারই আপনার সাস্টেইনেবল হবে না। পার্বত্য চট্টগ্রামে অসন্তোষ নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। পার্বত্য চট্টগ্রামের ঘটনাটাকে আমি কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না, এর সঙ্গে অনেক কিছু জড়িত আছে। আপনার এই সুযোগ একটা নেওয়া, শূন্যতার সুযোগ নেওয়া, অন্যদিকে আপনার জিও পলিটিক্সের যে পরিবর্তন এবং যে ঘটনাগুলো ঘটছে মিয়ানমারকে কেন্দ্র করে এবং আশেপাশের এলাকাগুলোকে, ওইদিকে আপনার
ভারতবর্ষে মণিপুরের যে বিদ্রোহ, সবগুলোকে যদি আপনি আনেন জিও পলিটিক্সের এই ঘটনাগুলোকে, তাহলে কিন্তু ভেরি সিগনিফিকেন্ট। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, বেগম খালেদা জিয়া বাসায় ফিরলেও তেমন সুস্থ নন। বেগম জিয়া খুব সুস্থ না, উনি তো আপনার গতকাল ওনার একটু টেম্পারেচার ছিল, তো ওনাকে ডাক্তাররা এখন পর্যন্ত উনি ফিট টু ফ্লাই এটা মনে করছেন না। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত 843 জন। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 42 জনের মৃত্যু হয়। 24 ঘন্টায় ঢাকা বিভাগে 501 জন, চট্টগ্রামে 193, রাজশাহীতে 21, খুলনায় 48, বরিশালে 71 এবং ময়মনসিংহে 9 জন ডেঙ্গুতে আক্রান্ত হন। 4 দশকেও নিয়ন্ত্রণে আসেনি মশাবাহিত ভাইরাস জ্বর ডেঙ্গু। এমনকি গেল 5 বছরে দেশে এর বিস্তার হার ছিল ভীতিকর। বিশেষ প্রজাতির এডিস মশার দাপট যে অঞ্চলে বেশি, সেখানে এর প্রকোপও বেশি। গবেষকরা বলছেন, এই মশাকে নিয়ন্ত্রণ করা রাষ্ট্র বা প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। উষা ফেরদৌসের প্রতিবেদন। বিশ্বজুড়ে তাপমাত্রা বেড়েছে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তাপমাত্রার কারণে ঋতুচক্রের ধরনে এসেছে পরিবর্তন। এতে ডেঙ্গু সহ অন্যান্য মশার প্রজনন ক্ষেত্র বেড়ে গেছে। এজন্য 2050 সালের মধ্যে বিশ্বের অর্ধেক দেশে ডেঙ্গু উদ্বেগজনক হারে বাড়বে। দেশে প্রথম ডেঙ্গুর সংক্রমণ হয় 1960 সালের দিকে। এরপর কেটে গেছে 4 দশক। তীব্রতা বাড়ে 2000 সালে। আক্রান্ত হয় অন্তত 5500 আর মৃত্যু 93 জনের। এরপর অতীতের সব রেকর্ড ভেঙে 2023 সালে আক্রান্ত হয় অন্তত 3.5 লাখ মানুষ। মৃত্যু ছড়ায় 1,500। 2024 সালের শুরু থেকেই ডেঙ্গুর থাবা, শেষ ভাগে আরও আগ্রাসী। প্রতি বছর ডেঙ্গুর এমন ভয়াবহতায় দুশ্চিন্তার সাধারণ মানুষ। নিজের সচেতনতাটা আমি সব থেকে বেশি প্রায়োরিটি দিব। নিজস্ব কিছু উদ্যোগ নিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমি বেঁচে গেলাম। এসির যে পানিটা থাকে, আমরা অনেক সময় সেটা পরিষ্কার করা হয় না। তারপর ডাবের যে খোসা, এইসব মানুষ খেয়ে এইসব জায়গায় ফেলে দেয়। পলিথিন, এসবের মধ্যে পানি জমে এই যে তারপর এগুলো লার্ভাগুলো এখানে থাকে, সেখান থেকে মশার জন্ম হয়। ব্যাঙ কিন্তু একটা মশার মিনিমাম 500টা ডিম খেয়ে শেষ করতে পারে। সো আমরা যদি সেই ব্যাঙের চাষটা বাড়াতে পারি বা ব্যাঙটাকে নিধন করার যে প্রক্রিয়া, সেটা যদি আমরা কোনোভাবে বন্ধ করতে পারি, তাহলে এটা আমাদের জন্য একটা সুফল বয়ে আনতে পারে। কীটতত্ত্ববিদরা বলছেন, এডিস নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। শুরুতেই এর প্রজনন স্থান চিহ্নিত করা জরুরি। মেইন সোর্স হচ্ছে আমার যে জলাবদ্ধ পানি যেটা থাকে, সেখানে মশা ডিম পাড়তে পছন্দ করে এবং সেই পানি থেকে কিন্তু আসলে এই ডেঙ্গু মশাটা বৃদ্ধি পাচ্ছে এবং এটা কিন্তু জ্যামিতিক হারে বাড়ে। যেখানে আপনার বিল্ডিং হচ্ছে, নতুন বিল্ডিং হচ্ছে, রাস্তাঘাট মেরামত হচ্ছে বা সেখানে পানি জমে আছে টায়ারের মধ্যে, অথবা আপনার ফোয়ারা যে জায়গাগুলোতে আমরা যদি দেখি এরকম জলাবদ্ধ পানি রয়েছে, সেটাকে ক্লিন করতে হবে। প্রয়োজনে সেখানে আমরা মনে করেন যে ডিটারজেন্ট আমরা সে পানির মধ্যে ছিটিয়ে দিতে পারি। শুধু সরকারের দিকে না তাকিয়ে ব্যক্তি পর্যায়ে সচেতনতায় জোর দেন এই কীটতত্ত্ববিদ। আস্তে আস্তে আমাকে এটাকে সাকসেস করে নিয়ে আসতে হবে। এটা কিন্তু একদিনের বিষয় না যে আমি মশাটাকে কমপ্লিট আমি কন্ট্রোল করে ফেলতে হবে। এটা আমাদেরকে একটা 4-5 বছর মেয়াদে আমাদের একটা প্ল্যান নিতে হবে টোটাল সিটিতে। বিশ্বব্যাপী চোখ রাঙাচ্ছে মশাবাহিত রোগবালাই। ফলে এর বিরুদ্ধে সমন্বিত প্রতিরোধের তাগিদ দেন বিশেষজ্ঞরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। পার্বত্য জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে কাউকে ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর সাম্প্রতিক সহিংসতায় বাইরের ষড়যন্ত্র আছে বলে জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা এএফ হাসান আরিফ। শনিবার দুপুরে রাঙামাটিতে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ সভা শেষে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন আফরিন পপি। হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে খাগড়াছড়ি ও রাঙামাটিতে 72 ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ চলছে। এতে খাগড়াছড়ি থেকে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কর্মসূচিকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অবরোধের সমর্থনে জেলা সদরের কোথাও পিকেটিং হয়নি। 2 জেলায় সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির অতিরিক্ত টহল দেখা গেছে।
পার্বত্য চট্টগ্রামের চলমান পরিস্থিতি নিয়ে রাঙ্গামাটি জেলা সেনানিবাসে বৈঠক করেছেন সরকারের ৩ উপদেষ্টা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন। রাঙ্গামাটির ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। আইন শৃঙ্খলা যেন উন্নতি হয়, আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমাদের আইন শৃঙ্খলার যে বাহিনীগুলি রয়েছে তাদের সাথে সহযোগিতা করবেন, প্রশাসনের সাথে সহযোগিতা করবেন, জনগণকে বুঝাবেন যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অটুট থাকে এবং ভালো থাকে। পার্বত্য অঞ্চল ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। বাইরে থেকে একটা ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রদায় করা হচ্ছে, সেগুলো একটা বিষয় আসছে যে মানুষের বাইরে সেখানে সুষম ব্যবস্থা করা সংঘর্ষের পর প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি রয়েছে রাঙ্গামাটিতে। আফরিন পপি, মোহনা সংবাদ। পার্বত্য এলাকার কোথাও সরকারিভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। শনিবার সকালে ফেনী ছাগলনাইয়ার আন্ধার মানিক এলাকায় বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। দেশকে অশান্ত করার চেষ্টা চলছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা অভ্যন্তরীণভাবে সমাধান করতে হবে। পার্বত্য চট্টগ্রাম বা কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি এবং বন্ধ করার প্রশ্নই আসে না। সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটা জায়গায় কিছু সমস্যা হয়েছিল, সাময়িকভাবে কিছু জায়গায় কিছু বন্ধ ছিল এবং সেটাকে খুবই ফুলিয়ে ফেপে বলা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ হয়েছিল। পার্বত্য চট্টগ্রামে তো একটা দীর্ঘ সমস্যা বাংলাদেশে আছে সেখানে। তো এই সমস্যাটি আমাদের নিজেদের অভ্যন্তরীণ সমস্যা, অভ্যন্তরীণভাবে সেটা সমাধান করতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। শনিবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রপ্তানি করা ইলিশের দাম নিয়ে বিজ্ঞপ্তিতে কিছুই উল্লেখ করা হয়নি। আওয়ামী লীগ সরকারের আমলে প্রতি বছরই দুর্গাপূজায় উল্লেখযোগ্য পরিমাণ ইলিশ রপ্তানি হতো ভারতে। তবে অন্তর্বর্তী সরকার শুরুতে দেশের চাহিদাকে প্রাধান্য দেওয়ার কথা বললেও সে অবস্থান থেকে সরে এলো তারা। মৌসুমের শেষ ভাগে এসেও নাগালে নেই ইলিশের দাম। ক্রেতার প্রশ্ন, ভারতে দীর্ঘদিন রপ্তানি বন্ধ থাকার পরও কেন এমন পরিস্থিতি? বিক্রেতার অজুহাত, জেলের জালে তেমন মাছ পড়ছে না। যদিও গবেষকরা বলছেন ভিন্ন কথা। সিন্ডিকেট ভাঙতে পারলেই কমে আসবে ইলিশের দাম। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। জিআই পণ্য হিসেবে ২০১৭ সালে স্বীকৃতি পায় ইলিশ। টানা ৫ বছর ধরে ভারতে ইলিশ রপ্তানি করে আসছে বাংলাদেশ। যদিও ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত রপ্তানি বন্ধ ছিল। ২০১৯ থেকে ভারতে আবার ইলিশ রপ্তানি চালু হয়। কিন্তু এবছর রপ্তানি না থাকার পরও কেন বাজারে দাম ক্রেতার নাগালে আসছে না, প্রশ্ন সাধারণ ক্রেতার। আমরা প্রত্যাশা করেছিলাম যে ইন্ডিয়া না পাঠানোর কারণে দাম হয়তো অনেক কম হবে, সবার নাগালেই থাকবে, বাট ওই রকম কিছু না। এগুলো পাচার হইতেছে কিনা ইন্ডিয়াতে, এটা তো আর আমরা সঠিক বলতে পারতেছি না। আমরা যারা মধ্যবিত্ত আছি তারা কিন্তু আমরা ইলিশের ধারের কাছেও যাইতে পারতেছি না। দেখেন আজকে দেখেন জাটকা যেগুলো, সেগুলো ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি যাচ্ছে। ইলিশ ২২০০ টাকা করে কেজি, এটা ১৬, ১৭, ১৫০০ টাকা হলেও একটা ছিল। ১৭০০ টাকা কেজি, ৩টে মাছ ৫,১০০ টাকা। তবে দামি মাছটির দাম না কমার কারণ হিসেবে বিক্রেতারা বলছেন যোগানের ঘাটতির কথা। ইলিশ মাছের আমদানি খুব কম, নদীতে এই বলে মাছ নাই। বর্তমান সরকার আসার পরে তো এখন তো ইন্ডিয়া সাপ্লাই হইতেছে না, এখন মাছ কোথায় গেছে? কিছু লোক বলতেছে যে নদীতে মাছ কম। জেলেদের জালে ধরা পড়া ইলিশ ৩ থেকে ৫ হাত ঘুরে ক্রেতার কাছে আসে বলে জানান বিক্রেতারা। জেলেদের কাছ থেকে আসে হলো মুকামে আড়তের কাছে, আড়তদার কাছে, আড়তদার কাছে টাকায় পৌঁছায় আবার আড়তদার কাছে, তারপরে আমরা পাই কেজিতে ২০০-২৫০ বেশি গত বছর থেকে। দাদনদাতাদের কাছে মাছ বিক্রি করতে বাধ্য হয় জেলেরা। আবার পর্যাপ্ত যোগান না থাকলেও দাম কমার সুযোগ থাকে না। যে পরিমাণ ইলিশ ধরা পড়ছে বা জেলেরা যে ইলিশ
ধরে নিয়ে আসছে সেটা এনে কিন্তু মৎস্য অবতরণ কেন্দ্রে আড়তদারদের কাছে বা যারা দাদন দেয় তাদের কাছে বিক্রি করতে হয়। তো তাদের একটা দাম তারা ফিক্স করে ফেলে, এবং এখন যেহেতু মোবাইলের যুগ, তারা আবার ঢাকার যেই আড়তদার আছে বা অন্যান্য জেলা শহরের যে আড়তদার আছে তাদের সাথে একটা যোগাযোগ করে দামটা একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসে। দেশের মোট উৎপাদনে ইলিশের অবদান প্রায় 12%, তাই মাছটিকে মানুষের কাছে সহজলভ্য করার তাগিদ ভোক্তাদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বরফ সংকটে বঙ্গোপসাগরে মাছ শিকার করতে পারছেন না বরগুনা উপকূলের জেলেরা। টানা 5 দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় পুরোপুরি বন্ধ থাকে পাথরঘাটার বরফ কলগুলো। এতে চরম বিপাকে পড়েছেন জেলেরা। এ অবস্থায় সমস্যার সমাধানে কাজ করছে জেলা মৎস্য বিভাগ। বরগুনা থেকে সাগর আকনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। বরগুনার পাথরঘাটার হাতিয়া বরফ কলঘাটে 7 দিন ধরে বরফের জন্য অপেক্ষা করছেন অন্তত 43টি ট্রলারের জেলেরা। সাগরের আবহাওয়া স্বাভাবিক হলেও বরফ সংকটে মাছ শিকারে যেতে পারছেন না তারা। উপজেলার শতাধিক বরফ কলে বরফের অপেক্ষায় প্রায় 1,500 ট্রলার। তবে কবে নাগাদ বরফ মিলবে তাও জানেন না জেলেরা। বসে রয়েছি, খালি বরফ বাগর, নদীতে যাইতে পারতেছি না। কবে বিদ্যুৎ পামু, কবে বরফ পামু, খুলনা থেকে বরফ তাও পাইতেছে। মাছ আজকে বিক্রি করতে যাইও বিক্রি করতে পারি না, বরফ নাই, কেউ কেনে না। আমার সংসার লইয়ে এখন কান্দাকাটি চলে। কালকে নেমে যেতে পারতাম, তো নামা হয়নি, শুধু বরফ পাইনি, এই জন্য নামা হয়নি। বিদ্যুতের সংকট, বরফ পাইতাছি না, এই জন্য বড় গাড়া আছে আর কি। বরফ কল মালিকরা বলছেন বিদ্যুৎ না থাকায় বন্ধ আছে উৎপাদন। এছাড়া গত কয়েকদিনের লো ভোল্টেজে অনেক কলের মোটরও নষ্ট হয়ে গেছে। বরফের কারণে আপনার বোটবাড়িগুলো সাগরে যাইতে পারতেছে না। বিদ্যুতের কারণে আমরা এই বরফ উৎপাদনও করতে পারতেছি না, আর বোটও সাগরে যেতে পারছে না। লো ভোল্টেজের কারণে আমাদের একটা মোটরের দাম পড়ে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা একটা মোটরের দাম। সেই মোটরটা অনেক সময় রিজেক্ট হয়ে যায়, ডেস্ট হয়ে যায়। এ বিষয়ে কথা বলতে পল্লী বিদ্যুৎ অফিসের কাউকে পাওয়া যায়নি। তবে জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন লোডশেডিং ও লো ভোল্টেজের সমস্যার স্থায়ী সমাধানে পাথরঘাটায় একটি গ্রিড স্টেশন নির্মাণের বিষয়ে বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা হচ্ছে। এখানে বিদ্যুৎ থাকা না থাকার সাথে ইলিশের মূল্যের সাথে একটা সম্পর্কিত হয়ে পড়ে। আমরা চেষ্টা করবো যে এখানে একটা তাদের সাথে আলোচনা করে একটা সাবস্টেশন জাতীয় কিছু একটা করা, যাতে এই জাতীয় সমস্যা বারবার ফেস করতে না হয়। পাথরঘাটার এক একটি বরফ কল দৈনিক 4 থেকে 700 ক্যান বরফ উৎপাদন করে। আফরিন পপি। দাবা। ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে বিশ্ব দাবা অলিম্পিয়াডে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বর্জন করলেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব। হাঙ্গেরির বুদাপেস্টে 10ম রাউন্ডের ওপেন বিভাগে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইসরায়েলকে। বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় ম্যাচটি হওয়ার কথা থাকলেও বর্জন করেন বাংলাদেশের এই গ্র্যান্ড মাস্টার। পরিস্থিতি অনুযায়ী দাবা অলিম্পিয়াডের শেষ 2 রাউন্ড খুবই গুরুত্বপূর্ণ সব দলের জন্যই। 10ম রাউন্ডে এসে না খেললে বাংলাদেশ দল 9ম রাউন্ডে 75তম অবস্থান থেকে আরও পিছিয়ে 100 নিচে চলে যেতে পারে। শেষ করব মোহনা সংবাদে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে প্রধান বিচারপতির 0 টলারেন্স ঘোষণা। ঢালাও মামলা করে হয়রানি বন্ধের আহ্বান আইন উপদেষ্টার। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। হচ্ছে না মোদি ইউনুস বৈঠক, আলোচনা হতে পারে বাইডেনের সঙ্গে। জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় বিএনপির লক্ষ্য বললেন তারেক রহমান। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার প্রস্তাব ফখরুলের। এবং অবরোধে অচল খাগড়াছড়ি রাঙামাটি, সহিংসতায় বাইরের ষড়যন্ত্রের কথা বলছে সরকার, জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।